নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, যদি একটুখানি বুঝতে অসুবিধা হয় কথাগুলো, তাহলে একটু ম্যানেজ করে নেবেন, কারণ গলার অবস্থা খুবই খারাপ। এবং এই ভিডিওগুলো আমি কাল রাত্রেবেলা বানাতাম, কিন্তু কাল রাত্রেবেলা বানালে আপনারা কিছু শুনতেই পেতেন না, কারণ গলা দিয়ে সেরকম আওয়াজই বেরোচ্ছিল না। তাই একটু ম্যানেজ করে শুনে নেবেন। আশা করি আপনারা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসেন, তাই এইটুকুনি কনসিডার করেই দেবেন। তো চলুন এক করে ভিডিওগুলো আপডেট করে শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে বলি, এর পরের সিজনে মোহনবাগান হাভাসকে না সার্জিও লোবেরাকে কাকে কোচ বানাবে, এই নিয়ে কিন্তু জল্পনা অনেক বেড়েছে। তো আমি সমস্তটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, হাভাস কিন্তু মোহনবাগানের প্রথম চয়েস কোচ, মানে হাভাসকে মোহনবাগান কোচ করতেই চায়। যদি হাভাস তিনি নিতে না পারেন বা টানতে না পারেন, সেক্ষেত্রে সার্জিও লোবেরাকে মোহনবাগান চান্স করতে পারে, কারণ এখনও সময় আছে, 2 মাস সময় আছে এখন মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। এবং বর্তমানে হাভাস তিনি কিন্তু সার্জারি করবেন, মানে হাভাস তার একটু অসুস্থতা আছে, তো হাভাস সার্জারি করবে। সার্জারির পরে তিনি কতটা মোহনবাগানকে নিয়ে কন্টিনিউ করতে পারবেন, এটাও কিন্তু দেখার বিষয় আছে। তো এর জন্যই কিন্তু মোহনবাগান তারা পরিকল্পনা করেছে হাভাসকে কোচ বানাবে। তাদের অবশ্যই প্রথম চয়েস হাভাস। যদি হাভাস তিনি টানতে না পারেন, হাভাস কাজ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু হাভাস আবার তিনি যেরকম টেকনিক্যাল ডিরেক্টরের পদে ছিলেন, তিনি আবার টেকনিক্যাল ডিরেক্টরের পদে চলে যাবেন, কারণ টেকনিক্যাল ডিরেক্টরের কাজ কিন্তু কোচের থেকে অনেকটাই কম। তো হাভাস তিনি টিডিতে চলে যাবেন এবং সার্জিও লোবেরা তখন মোহনবাগানের হেড কোচ হয়ে যাবে। সার্জিও লোবেরা তিনিও কিন্তু রাজি আছেন মোহনবাগান দলের কোচ করানোর জন্য, যদি মোহনবাগান তাকে কন্ট্রাক্ট দেয়। তো এটাই হচ্ছে পুরো ব্যাপারটা। হাভাস যদি না টানতে পারে মোহনবাগান দলকে, সেক্ষেত্রে সার্জিও লোবেরাকে কোচ করা হবে এবং হাভাস টেকনিক্যাল ডিরেক্টর হয়ে যাবে। সার্জিও লোবেরা কত ভালো কোচ সেটা আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। উড়িষ্যা দলকে সেমিফাইনালে নিয়ে গেছিল, তাই সার্জিও লোবেরাও কিন্তু খারাপ অপশন হবে না। তো এবার আপনাদেরকে বলি, হুগো বুমোসের ভবিষ্যৎ কি মোহনবাগান দলে? দেখুন, হুগোর সঙ্গে কিন্তু মোহনবাগানের এখনো চুক্তি আছে, এবং যেইভাবে হুগোর মতো প্লেয়ারকে মোহনবাগান কাট আউট করেছিল সিজনের মাঝখান থেকে, অনেস্টলি বলতে গেলে আমি একদমই পছন্দ করিনি জিনিসটা, কারণ হুগো দারুণ প্লেয়ার, মোহনবাগানের জন্য কন্ট্রিবিউটও করছিলেন। হুগোর ভবিষ্যৎ যদি হাভাস মোহনবাগানের কোচ থাকে, তাহলে আমার মনে হয় হুগোর কিন্তু ফেরার সম্ভাবনা খুবই কমে যাবে, কারণ হাভাস হুগো মাঝখানে একটু খিটাখিটি আছে সবাই জানি, তাই হাভাস থাকলে হুগোর কিন্তু ফেরার সম্ভাবনা কমে যাবে। যদিও ম্যানেজমেন্ট হুগোর সঙ্গে কথাবার্তা বলবে, হুগোকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, কারণ হুগো তিনি কিন্তু কথা দিয়ে গেছিলেন তিনি মোহনবাগানে ফিরবেন। এবং যেহেতু বেঙ্গালুরু এফসি হুগোকে অফার করলেও হুগো কিন্তু সেরকম ভাবে বেঙ্গালুরুর কন্ট্রাক্ট নেয়নি। অবশ্যই হুগোর সঙ্গে বেঙ্গালুরুর কথাবার্তা হয়েছিল, এতে এক ফোঁটাও সন্দেহ নেই, কিন্তু হুগো তিনিও কিন্তু মোহনবাগানে ফিরতে চায়। তাই যেহেতু হুগো নিজে মোহনবাগানে ফিরতে চায় এবং বেঙ্গালুরু চাইলেও হুগো কিন্তু এখনো মোহনবাগানের অপেক্ষায় আছে এবং মোহনবাগানের সঙ্গে হুগোর কন্ট্রাক্টও আছে, সেক্ষেত্রে কিন্তু হাভাস থাকলে হুগোর সম্ভাবনা কত আছে ফেরা সেটা সময় বলবে। কিন্তু যদি সার্জিও লোবেরা কোচ হয়ে আসে, তাহলে আমি 200% কনফার্ম হুগো ফিরবেই, কারণ সার্জিও লোবেরার ব্রহ্মাস্ত্র হচ্ছে হুগো বুমোস, এবং সার্জিও লোবেরা হুগো বুমোসের সঙ্গে দারুণ কাজ করে, সেটা আমরা সবাই জানি। গোয়া মুম্বাই সিটি এফসিতে সার্জিও লোবেরা হুগো বুমোসকে নিয়ে দারুণ কাজ করেছিল। সার্জিও লোবেরা যদি মোহনবাগানের কোচ হয়ে আসে, তাহলে হুগো বুমোস কনফার্ম মোহনবাগানে ফিরবে এবং হুগো বুমোসের আমরা নতুন ভার্সন দেখতে পারবো, কারণ হুগো তিনি কিন্তু এই মুহূর্তে ট্রেনিং ওয়ার্কআউট করছেন নিজেকে ফিট করার জন্য। তো আশা করবো হুগো বুমোস মোহনবাগান দলে ফিরবে, এবং মোহনবাগান দলে ফিরলে হুগো বুমোস আরও তাগড়াভাবে ফিরবে, আরও বেটার ফুটবলার হয়ে ফিরবে। তো আপাতত বলতে পারি 70% হুগো বুমোসের ফেরার চান্স আছে, 30% ফেরার চান্স নেই। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে বেঙ্গালুরু এফসির আপডেটটা দিই। বেঙ্গালুরু তারা অলরেডি জর্জে পেরেরা ডিয়াসকে কিন্তু সই করার পথে চলে এসেছে মুম্বাই সিটি এফসি থেকে নিজের দলে। এইবার বেঙ্গালুরু মুম্বাইয়ের ঘর ভাঙার জন্য তিরি তাকেও কিন্তু সই করছে। যতদূর জানা গেছে, তিরি আর বেঙ্গালুরুর মধ্যে কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা সারা হয়ে গেছে এবং প্রি কন্ট্রাক্ট তিরিকে পাঠিয়ে দিয়েছে বেঙ্গালুরু এফসি। সবকিছু ঠিকঠাক থাকলে বেঙ্গালুরু তারা কিন্তু তিরিকেও সই করে নেবে, অর্থাৎ অলরেডি জর্জে পেরেরা ডিয়াজ আর তিরিকে সই করতে চলেছে। এবং যতদূর জানা গেছে, মুম্বাই সিটি এফসির খেলোয়াড় অ্যালবার্টো নোগুয়েরা তাকেও কিন্তু সই করার চেষ্টা করছে বেঙ্গালুরু এফসি। আপাতত জর্জে পেরেরা ডিয়াজ আর তিরিকে কনফার্ম করে নিচ্ছে প্রায়, শুধুমাত্র অ্যালবার্টো নোগুয়েরার সঙ্গে কথাবার্তা বলবে, কিন্তু মুম্বাই তারাও চেষ্টা করছে অ্যালবার্টোর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করার। তো এবার দেখার বিষয় আছে অ্যালবার্টো নোগুয়েরাকে মুম্বাই না বেঙ্গালুরু কে সই করে। তবে বেঙ্গালুরু তারা কিন্তু ভালো করছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই, এবং আমি শিওর বেঙ্গালুরু তারা কিন্তু এই বছর আইএসএলে ভালো করবেই
এটা কিন্তু আমার বিশ্বাস আছে। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপরের আপডেট দিই। বিনীত রায়কে সই করছে পাঞ্জাব এফসি। বিনীত রায়কে নেওয়ার চেষ্টা করছিল ইস্ট বেঙ্গল, কিন্তু ইস্ট বেঙ্গল নিতে পারছে না। পাঞ্জাব অলমোস্ট প্রি কন্ট্রাক্ট সই করে নিয়েছে। আমি বুঝতে পারছি না ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করছে কি। বিনীত রায় যথেষ্ট ভালো প্লেয়ার, বিনীত রায়কে ইস্ট বেঙ্গল নিতে পারলো না, পাঞ্জাব নিয়ে নিচ্ছে। এটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ব্যর্থতা। তো আপডেটটা হচ্ছে বিনীত রায় তিনি কিন্তু আগামী সিজন পাঞ্জাবে খেলবে এবং পাঞ্জাব কিন্তু বিনীত রায়ের সঙ্গে প্রি কন্ট্রাক্ট সই করে নিয়েছে। এবং যেহেতু বিনীত রায় মুম্বাই দলে সুযোগ পেত না, কারণ আপুইয়া ছিল, অ্যালবার্টো নোগিয়েরা ছিল, কি করে এরপরে বিনীত রায় সুযোগ পাবে? তাই যেহেতু পাঞ্জাব বলেছে বিনীত রায়কে পুরো প্রপার সুযোগ দেবে প্রত্যেক কটা ম্যাচে, সেই কারণে বিনীত রায় তিনি কিন্তু নিজের কেরিয়ার বাঁচানোর জন্য পাঞ্জাব এফসিতে যাচ্ছেন, অর্থাৎ বিনীত রায়কে সই করছে পাঞ্জাব এফসি। তো বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই। এইটা হচ্ছে মোহনবাগান, তারা আরও একবার এএফসি কাপ চ্যাম্পিয়ন দল, অর্থাৎ এই বছর এএফসি কাপ জিতেছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। সেই দলের খেলোয়াড় ব্রেইন কাল্টাক এই সেন্টার ব্যাকের প্লেয়ারটাকে সই করার চেষ্টা করছে। ব্রেইন কাল্টাক নো ডাউট একটা ভালো সেন্টার ব্যাক এবং তিনি কিন্তু ফ্লাইং সেন্টার ব্যাক, অ্যাটাকিং সেন্টার ব্যাক, মানে এরকম নয় যে শুধু ডিফেন্স করবে, তিনি কিন্তু উঠে গিয়ে গোলও করেন। কারণ এই লিগে তিনি এই সিজনে মানে লাস্ট সিজনে এই লিগে 2 গোল 2 অ্যাসিস্ট করেছিলেন, মানে বোঝাই যাচ্ছে তিনি কিন্তু ডিফেন্সের পাশাপাশি উঠে গিয়ে গোলও করেন। এবং শুধু তাই নয়, ব্রেইন তিনি কিন্তু এএফসি কাপেও 2 গোল করেছে, একটা হেড করে একটা শট করে। অর্থাৎ যেমন ডিফেন্স করে সেরকম কিন্তু উঠে গিয়ে গোল করারও ক্ষমতা আছে ব্রেইন কালকাট বলে এই প্লেয়ারটার। ইনি একজন, এবং এর হাইট হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি। সেন্টার ব্যাকের মূলত হাইট 6 ফুট 1 হলে ঠিক আছে, কিন্তু 5 ফুট 11 খারাপ নয়। অর্থাৎ বলবো একটা কিন্তু সেন্টার ব্যাক যথেষ্ট ভালো প্লেয়ার। মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। বলে রাখি এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগানকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে ট্রান্সফার ফি দিতে হবে। এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু 2,80,00,000, কিন্তু যদি এই প্লেয়ারটাকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হয় তাহলে কিন্তু মোহনবাগানকে আরও 1.5 কোটির কাছাকাছি খরচা করতে হতে পারে, 1 কোটির কাছাকাছি খরচা করতে হতে পারে, যেটা মোহনবাগানের জন্য কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইস। অর্থাৎ ব্রেইন কালকাট, তার সঙ্গে যেহেতু সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের 2025 পর্যন্ত চুক্তি আছে, তাই এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগানকে ট্রান্সফার ফি দিতে হবে। এবং মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটাকে সই করার চেষ্টা করছে, কারণ মোহনবাগান কিন্তু তারা পুরোপুরি প্ল্যান করেছে এই বছর ACL 2-তে ভালো করতেই হবে মোহনবাগানকে। এবং এতে আমরা একদমই হব না যদি মোহনবাগান ACL 2-র জন্য 8টা থেকে 7টা বিদেশিকে রেজিস্টার করে। অর্থাৎ মোহনবাগান কিন্তু নিজের বিদেশির কোটা বাড়ানোর চেষ্টা করছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ ব্রেইন কালকাট তাকে কিন্তু CCM মানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দল থেকে মোহনবাগান নিজের দলে নেওয়ার চেষ্টা করছে। প্লেয়ারটার বয়স 30, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, ভালো প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো দেখা যাক ব্রেইন কালকেট বলে এই প্লেয়ারটাকে মোহনবাগান সই করতে পারে কি পারে না। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।